আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে আমাদের জেনেসিস মিড টার্মের জানুয়ারি 2025 ওরিয়েন্টেশন প্রোগ্রামে, লং ব্যাচ ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে পরিচয় করে দিতে চাই। শুরুতেই আমি নিজে পরিচয় বলি, আমি ডাক্তার সুদীপ্ত মোহাম্মদ। আমি রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সার্জারি ইউনিট 1-এ। আমার ডান পাশে আছেন ডাক্তার ফারজানা ইয়াসমিন আপু। আপু এমসিবিএস কমপ্লিট করেছেন। আপু ফাইনাল পার্ট ট্রেনি হিসাবে কর্মরত আছেন এবং রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন উত্তর আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে। আচ্ছা, সঙ্গে আছেন আমাদের আহ এইবারের জুলাই 25-এর মিড টার্ম জয়ী দুইজন, আমাদের দুইজন সদ্য সাবেক পরীক্ষার্থী আর কি। ডাক্তার ইশরাত জাহান সুমনা আপু, আমাদের ডিএমসির ইউনিট ইউনিট 4-এ আছেন আপু অ্যাডভান্স ট্রেনি হিসাবে। এবং ডাক্তার শাহরিয়ার ভাই, আপনি ভাই হচ্ছে অ্যাডভান্স ট্রেনি হিসেবে কর্মরত আছেন ডিএমসির অর্থোপেডিক্স বিভাগে। ভাইয়া এবং আপু আমাদের সাথে আছেন তাদের অনুভূতি শেয়ার করার জন্য। আমার বাম পাশে আছেন ডাক্তার আমিনী ভাই। ভাই অ্যাডভান্স ট্রেনি হিসাবে কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট 5-এ, 4-এ আছে, 4-এ। তো এই পর্যায়ে আমরা আমাদের সঙ্গে যারা যেসব পার্টিসিপেন্ট যুক্ত আছেন তাদের পরিচয় জানতে চাইবো একটু। সবাই যদি কাইন্ডলি তাদের নাম, কর্মস্থল এবং কবে পরীক্ষা দিচ্ছেন নাকি কোন সেশনে পরীক্ষা দিচ্ছেন যদি জানাতেন। তো প্রথমেই আমি অনুরোধ করব ডাক্তার ফাহমিদা হক ভুইয়া আপুকে কাইন্ডলি তার পরিচয় জানাতে আমাদের সাথে। ডাক্তার ফাহমিদা আপু। আপু যদি এই মুহূর্তে প্রেজেন্ট না থাকেন সেক্ষেত্রে ডাক্তার নিশি আপু। ডাক্তার নিশি আপু, আপনি আছেন কি? হ্যালো। জি জি। জি, আমি ডক্টর ফাহমিদা বলছিলাম। জি আপু, কাইন্ডলি আপনার পরিচয়টা দিন জি। আমাদের সাথে। আমি হচ্ছে বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে সার্জারি ইউনিটে কর্মরত আছি। আমি জানুয়ারিতে মিড টার্ম দিব আর কি। আচ্ছা আচ্ছা। আপনি সার্জারি তো না, সার্জারি তো আপনার স্পেশালিটি? আচ্ছা, জেনারেল সার্জারি। সার্জারি, আচ্ছা। ডাক্তার নিশি আপু। আসসালামু আলাইকুম। জি। আমি ওয়ালাইকুম। ডক্টর শাবজাহান নিশি, আমি সহকারী রেজিস্ট্রার হিসেবে আছি ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে। আমি মিড টার্ম দিব জুলাইতে। 26শে জুলাইতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 26 জুলাইতে। আচ্ছা, আপু সার্জারিতে আছেন কর্মরত? স্পেশালিটি তো সার্জারি? জি জি। আচ্ছা হ্যাঁ, জেনারেল সার্জারি। আচ্ছা। এরপর যে একটু বলতে চাই, আসলে আমাদের সাবজেক্টের নাম হচ্ছে সার্জারি, হ্যাঁ। এফসিপিএস জেনারেল সার্জারি বলে কোনো আসলে কোনো সাবজেক্ট নাই। আমরা মনে হয় আমরা সবাই আমাদের ডিএমসির হেড সালমা ম্যাডামের কাছে একবারও ঝাড়ি খেয়েছি আর কি, জেনারেল সার্জারি বলে। তো এটা আমরা বিসিপিএস এ গেলে বলবো না, হ্যাঁ। আমাদের সাবজেক্টের নাম হচ্ছে এফসিপিএস সার্জারি, জেনারেল সার্জারি এমএস এ আছে, হ্যাঁ। আচ্ছা, ডাক্তার তাশফিক ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম ডাক্তার সালাম। তাশফিক মনোয়ার। আমি সৈয়দ সারওয়ার্দী মেডিকেল কলেজে আছে হসপিটালে আপনার রিসার্চ পার্টনার ট্রেনিং হিসেবে। আমার মিড টার্ম হচ্ছে আপনার জানুয়ারি 26-এ। আর স্পেশালিটি হচ্ছে ভাই অর্থোপেডিক্স। অর্থোপেডিক্স, আচ্ছা। জি। ডাক্তার ইমরুল কায়েস ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার স্পেশালিস্ট আছে ইউরোলজিতে, আমি এবার পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা আমি গত ছিলাম এবারে যে মিড আচ্ছা টার্ম ওয়াসপিতে খারাপ হয়েছিল, রিটেনে পাশ করছিলাম। এটা। আচ্ছা। এবার হবে ইনশাল্লাহ, জানুয়ারিতে হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আহ ডাক্তার সাইফ মোহাম্মদ ভাই। হ্যাঁ ভাইয়া, ডক্টর সাইফ আছি সার্জারি ইউনিট 1-এ। স্পেশালিটি হচ্ছে অর্থোপেডিক সার্জারি। ইনশাল্লাহ জানুয়ারিতে মিড টার্ম দেবো। ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। ডাক্তার সবুজ আজিম ভাই। ভাইয়া কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিম সবুজ। আমি আছি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে সহকারী রেজিস্ট্রার হিসাবে। আমি আমার কোর ট্রেনিং এটা, আর হচ্ছে আমি অর্থোপেডিক সার্জারিতে আছি। আচ্ছা আচ্ছা আর আমার আর কি বছর খানেক পরে আর কি আমি দেব আচ্ছা আচ্ছা মিডটা। আচ্ছা। আচ্ছা। সমস্যা নেই, আসসালামু আমরা আলাইকুম। আগে থেকে যুক্ত থাকলে আমাদের প্রস্তুতি মানে বোঝা যায় যে আমাদের আগ্রহ আরো বেশি, প্রস্তুতি আরো সলিড হবে। এটা খারাপ কিছু নাই, এটা আরো পজিটিভলি দেখছি।
তো জি। আমাদের পরিচিতি পর্ব মোটামুটি শেষ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন এক দুজন বাকি সবাই পেরিফেরি থেকে আছেন, ডিএম মানে ঢাকার বাইরে। তো সমস্যা নাই, আমাদের অনলাইন ক্লাস চালু থাকবে, সেই সঙ্গে আমাদের পরীক্ষাও কিন্তু অনলাইনে হয়। সে বিষয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তো এ পর্যায়ে আমরা আমাদের পরিচিতি পর্ব শেষে আমাদের মেইন আলোচনা চলে যাই। তো আমাদের সম্মানিত মেন্টর এবং একজন জনপ্রিয় মেন্টর ডাক্তার আমিনী ভাইকে অনুরোধ করব আমাদের মিড টার্ম পরীক্ষার যে স্টাডি ম্যাটেরিয়ালস, আমরা কি কি বই পড়বো, কিভাবে পড়বো, সেই বিষয়ে একটু আলোচনা করার জন্য। ডাক্তার আমিনী ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাই ডক্টর। দীপ্ত মোহাম্মদ, হ্যাঁ? হাতে নিয়ে বলা যাবে না? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ডক্টর সুদীপ্ত মোহাম্মদ ভাইকে। খুব সুন্দরভাবে জানুয়ারি 26 মিড টার্ম ওরিয়েন্টেশন ব্যাচের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সেটা শুরু করার জন্য। তো এটা হচ্ছে আপনাদের আহ, আহ, জানুয়ারি 26-এ আপনারা যারা হচ্ছে মিড টার্ম পরীক্ষা দিবেন সেই ব্যাচের হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনারা হচ্ছে যারা মিড টার্ম পরীক্ষা দিচ্ছেন বা হচ্ছে জানুয়ারিতে না দিলেও ভবিষ্যতে দিবেন, তারা হচ্ছে প্রিলিমিনারি আহ, যে আইডিয়াটা বা নলেজটা লাগবে যে আপনি কিভাবে পড়বেন, কোত্থেকে পড়বেন, আপনার সিলেবাসটা কি এবং স্টাডি মেটেরিয়ালটা কি, এই সম্পর্কে আমাদের একটা আগ্রহ থাকে। তো আমাদের ট্রেনিং এর মাঝপথে আমরা যখন মিড টার্ম নিয়ে যখন প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করি বা শুরু করি, সেই সময় আহ, আমাদের সবারই একটা আগ্রহ থাকে যে আমরা কিভাবে আমাদের মিড টার্মের প্রিপারেশন বা জার্নিটা আমরা শুরু করব এবং হচ্ছে আমাদের স্টাডি মেটেরিয়ালস গুলো কি হবে। তো প্রথমেই যদি আমাদের কাছে যদি স্টাডি মেটেরিয়ালস গুলো কি এগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা কিভাবে পড়বো, কোত্থেকে পড়বো, এটা এক সময় না এক সময় আমরা জানতে পারবো। তো আপনি মিড টার্ম পরীক্ষাটাকে যদি আমরা একটা যুদ্ধের মতো চিন্তা করি যে এটা একটা যুদ্ধ, তাহলে এই যুদ্ধে জয়ী জয়ী হতে হলে আপনাকে এই যুদ্ধ করার জন্য যে স্টাডি ম্যাটেরিয়াল সেটা আপনাকে ফার্স্টে জানতে হবে। তো মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে আহ, আপনাদের মোটামুটি 3টা পার্টে ভাগ করা যায় সিলেবাসকে, আহ, যেখান থেকে কোশ্চেন হয়। একটা হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন, যেখান থেকে আপনাদের রিটেন কোশ্চেন থাকবে, আহ, সেটা এর সাথে থাকবে হচ্ছে আপনাদের সিঙ্গেল বেস্ট অ্যান্সার, যেখান থেকে আপনাদের স্টেম থাকবে এবং সেখান থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আপনাকে বের করতে হবে। এবং এর সাথে আপনার পরীক্ষা হবে হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষা, যেখান থেকে আপনাকে হচ্ছে অসপিস্টেশন, ক্লিনিক্যাল শর্ট কেস বা হচ্ছে আপনাকে ইন্টারেক্টিভ যে সেশনগুলো থাকে যেখান থেকে আপনাকে কোশ্চিন করা হবে। তো আমরা টোটাল 3টা ব্রড হেডিং এ যদি সিলেবাসটাকে ভাগ করি, তাহলে এইখানে আপনাদের কিছু প্রিপারেশন থাকবে রিটেন কেন্দ্রিক, এবং কিছু প্রিপারেশন থাকবে এসবিএ কেন্দ্রিক, এবং কিছু প্রিপারেশন থাকবে আপনাদের ক্লিনিক্যাল পার্ট কেন্দ্রিক। তো প্রথমেই আমি যে রিটেন যে পরীক্ষাটা থাকবে সেই রিটেন পরীক্ষার আপনাদের স্টাডি মেটেরিয়ালস কি হবে সেই সম্পর্কে আমি একটু কথা বলবো। তো আহ, আমরা সবাই জানি যে আমাদের আহ, আমরা যারা সার্জারির ট্রেনি আছি বা হচ্ছে সার্জারিতে আমরা যারা পরীক্ষা দিচ্ছি, তাদের সার্জারির ক্ষেত্রে মোস্ট প্রায়োরিটি বেসড বুক যেটা আমরা আমাদের এমবিবিএস থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আমরা পড়ে আসছি এবং ভবিষ্যতেও পড়বো, এবং এই বইটা আমরা পড়তেই থাকবো, কোনো সময় আমাদের এই বইটা আমাদের কাছ থেকে পড়া বাদ যাবে না। আমাদের সবচেয়ে প্রিয় বই বেলি অ্যান্ড লাভ। তো এই বেলি অ্যান্ড লাভ 28 যে এডিশনটা আছে, মোস্ট রিসেন্ট এডিশন, এই রিসেন্ট এডিশনটাই হচ্ছে আপনাদের শুধু মিড টার্ম না, মিড টার্ম সহ আপনাদের যে কোনো পরীক্ষার আপনাদের পোস্ট গ্রাজুয়েশন জার্নি যেটা শুরু হয়েছে এবং যেটা এরপর থেকে আপনি আরো পরীক্ষা দিতে থাকবেন, আরো পরীক্ষা দিতে থাকবেন, সার্জারি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনার মোস্ট রিলায়েবল এবং আপনাদের রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে মোস্ট সুইটেবল যে বই সেটা হচ্ছে বেলি অ্যান্ড লাভ 28th এডিশন। এই বইটাই হচ্ছে আপনার টেক্সট বুক, বা আপনি যে বইটাকে ভিত্তি করে আপনি আপনার পরীক্ষা প্রিপারেশন নেবেন, সেই আহ, বইটাই হচ্ছে আপনার বেলি অ্যান্ড লাভ 28th এডিশন। তো রিটেনের ক্ষেত্রে আপনি যদি
মিড টার্মের জন্য আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে মিড টার্ম কোনো এন্ট্রিও এক্সাম না, কোনো এক্সিট এক্সামও না। হ্যাঁ, এটা হচ্ছে আপনি ট্রেনিং এর মাঝপথে আপনার যেই নলেজটা আছে বা আপনি আহ, যেই নলেজটা নিয়ে আপনি ট্রেনিং পরবর্তীতে কন্টিনিউ করবেন, সেই ট্রেনিং এর হচ্ছে আপনার আহ, আপনি কোন অবস্থায় আছেন বা আপনার স্পেশালিটি ট্রেনিং এ যাওয়ার আগে নিজেকে একটা ঝালাই করে নেওয়া। তো সেই ক্ষেত্রে আপনাকে রিটেনের ক্ষেত্রে আমি বলবো যে বেলি অ্যান্ড লাভ 28 এডিশন, এই বইটা যদি আপনার ভালোভাবে আপনার খুব সুন্দরভাবে আপনার আত্মস্থ করে, বারবার পড়ে বারবার রিভাইজ দিয়ে টোটাল টপিকগুলো আপনার হচ্ছে আহ বেলি লাভের কোন চ্যাপ্টারে কোন টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং বেলি লাভে কোনটা কোন জায়গায় আছে, আপনি যদি মোটামুটি এটা যদি বেলি অ্যান্ড লাভটা যদি আপনি আত্মস্থ করতে পারেন বা আপনার যদি মোটামুটি 2 থেকে 3 বার পড়া থাকে, তাহলে আপনার যে নলেজটা হবে রেসিডুয়াল নলেজ, সেখান থেকেই আপনি হচ্ছে এসএ কিউ বা হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চিন রিটেনের ক্ষেত্রে সেটা অ্যান্সার করতে পারবেন। কাজেই রিটেনের ক্ষেত্রে আপনাদের বেরিয়ান লাভ যদি আমরা বলি যে এটা আপনাদের সিলেবাসটা কি, তাহলে আমি এক কথায় খুব সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে বলবো যে রিটেনের ক্ষেত্রে আপনাদের সিলেবাসটা হচ্ছে বেলিয়ান লাভ। এরপর হচ্ছে আমাদের বিসিপিএস এর সবসময় যে ভয়টা আমাদের থাকে, বা বিসিপিএস এর যে কোনো পরীক্ষায় আমরা যে ব্যাপারটা নিয়ে ভয় পাই, আহ, সেটা হচ্ছে আমরা সবসময় পার্ট 1 থেকে শুরু করে মিড টার্ম এবং আহ, আমরা যেই ব্যাপারটা মোস্ট ট্রিকি কোশ্চিন হয়ে থাকে, সেটা হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। তো সার্জারির যে কোনো পরীক্ষায়, শুধু সার্জারি না, পোস্ট গ্রাজুয়েশনে যে
কারেন্ট চলে গেছে, শোনা যাবে? আহ আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত। আহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা নেটওয়ার্ক কানেকশনটা হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা, আহ, আপনারা আমাকে আমাকে কি শুনতে পাচ্ছেন? কেউ যদি একজন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কেউ যদি একজন একটু রেসপন্ড করতেন আমাকে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা কেউ জি, একজন? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমি যেখানে ছিলাম যে এসবি এর ক্ষেত্রে আপনাদের যেটা সিলেবাস সেটা হচ্ছে বেলিয়ান লাভ। আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে আপনাদের লাইন বাই লাইন এটা পড়া থাকতে হবে, এবং এটাতে ভয় পাওয়ার কিছু নাই। বেলি লাভে আপনাকে আহ, প্রত্যেকটা চ্যাপ্টারে সব পড়তে হবে, ব্যাপারটা এমন না। আমরা হচ্ছে মিড টার্মের জন্য যে ক্লাসগুলো হবে জেনেসিসে, সেই ক্লাসগুলোতে হচ্ছে বেরি ল্যাবের যে চ্যাপ্টারটা থাকবে সেই চ্যাপ্টারটা থেকে আমরা এসবি এর জন্য কিছু কিছু লাইন আমরা দাগিয়ে দিব। এবং আমাদের ক্লাসের যে কোর্স মেটেরিয়াল থাকবে সেই কোর্স মেটেরিয়াল গুলোতে হচ্ছে আমরা সেই ইম্পর্টেন্ট লাইনগুলোই আপনাদেরকে আমরা বের করে দিব, যেগুলো থেকে আপনাদের হয়তো প্রিভিয়াস কোশ্চেন এসেছে, বা সার্জারি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনাদের আহ, সব ইম্পর্টেন্ট, বা হচ্ছে আপনাদের এখান থেকে আপনাদের যে কোনো সময় কোশ্চেন হতে পারে। তবে মিড টার্ম পরীক্ষায় আপনাদের বেরি ল্যাব ছাড়াও সাধারণত যেটা দেখা যায় যে মোস্ট রিসেন্টলি যে এসবিএ পরীক্ষাটা হয়েছে আহ, জুলাই 2025-এ, তো সেখান থেকে দেখা গেছে যে ক্লিনিক্যাল যে কোশ্চেনগুলো থাকে ওয়ার্ডে, হচ্ছে আপনারা যে কেসগুলো পান এবং ওয়ার্ডে রাউন্ডের সময় স্যাররা যে ক্লিনিক্যাল কোশ্চেনগুলো আমাদেরকে করেন, সেই কোশ্চেনগুলো থেকেই সাধারণত দেখা গেছে যে এবার এসবিএ পরীক্ষায় অনেকগুলো কোশ্চেন এসেছে। কাজেই হচ্ছে বেরি ল্যাবের সাথে আপনাদের ক্লিনিক্যাল যে ট্রেনিং বা নলেজ সেটাও আপনাদের এসবিএ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা সিলেবাস। তো এই গেল হচ্ছে রিটেন আর হচ্ছে এসবিএ, এরপর হচ্ছে ক্লিনিক্যাল। তো ক্লিনিক্যালের ক্ষেত্রে আমরা যদি এটাকে তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে অসপি, আহ, আর একটা হচ্ছে অস্কি। অস্কির মধ্যে আমরা এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে একটা হচ্ছে আপনাদের শর্ট কেস, আর হচ্ছে ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন, যেখানে আপনাকে এক্সামিনার কিছু কোশ্চেন করবে, সেখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। তো এই তিনটা ভাগে ভাগ করলে আহ, আপনাদের ক্লিনিক্যালের জন্য আমরা যদি একটা টেক্সট বুক বলি বা হচ্ছে কোর্স মেটেরিয়াল বলি তাহলে আপনারা ফলো করতে পারেন, আহ, বা হচ্ছে আপনারা এটা রেফারেন্স হিসেবে দিতে পারেন। সেটা হচ্ছে খুরশিদ আলম স্যারের ডিকোডিং সার্জারির যে বইটা আছে, ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2। তো এই বইটা হচ্ছে ক্লিনিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বই। এটা আপনারা হচ্ছে সিলেবাস বা কোর্স মেটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারেন। এর সাথে সাথে আপনারা হচ্ছে জেনেসিসের অস্কি জেনারেল সার্জারি অ্যান্ড অ্যালাইড একটা বই আছে। হ্যাঁ, এখন এখানে মনে হয় না আপনারা দেখতে পাবেন, এখন আলো নাই। তো এই বইটা কালেক্ট করতে পারেন, অস্কি জেনারেল সার্জারি অ্যান্ড অ্যালাইড। এই বইটা থেকেও পরীক্ষার আগে খুব কম সময়ের মধ্যে দ্রুত প্রিপারেশন নেওয়ার জন্য এই বইটা আপনাকে খুবই হেল্প করবে। এবং এই দুইটা বই ছাড়া আপনারা শর্ট কেজের জন্য জিসি পল স্যারের যে শর্ট কেজ বইটা আছে সেটা আপনারা হচ্ছে পড়তে পারেন। সেখান থেকে শর্ট কেস গুলো কাভার হবে। আর আপনাদের ইন্টারেক্টিভ ওরাল যে এক্সামিনেশন যেই পার্টটা আছে সেইটা হচ্ছে আপনার ভেরিয়ান লাভ ক্লিনিক্যাল অ্যাজ এ হোল, আপনার যে রেসিডুয়াল নলেজ সেখান থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। এটা হচ্ছে ইন শর্ট যে সিলেবাস, এই সিলেবাসটা হচ্ছে আমি বললাম। তো লাস্টলি আমি দুইটা কথা বলবো যে আপনারা যখন প্রিপারেশন নিবেন তখন শুধু রিটেনের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা শুধু এসবির জন্য প্রিপারেশন নিচ্ছেন এভাবে প্রিপারেশন নিলে হয় কি, আপনাকে ধাপে ধাপে নতুন করে পড়া শুরু করতে হয়। তো আপনারা যখন একটা জেনেসে ক্লাস হবে সেই ক্লাসটা হচ্ছে জেনেসে ক্লাস হওয়ার পরে সেই টপিক থেকে আপনারা এসবিও পড়বেন, সেই টপিক থেকে আপনারা রিটেনও পড়বেন, সেই টপিক থেকে আপনারা খুরশিদ আলম স্যারের ডিকোডিং সার্জারি যে বইটা আছে এই বই থেকে আপনারা সেই কেন্দ্রিক অস্পি বা অস্কি যে কোশ্চেনটা হয় সেটাও খুরশিদ আলম স্যারের ডিকোডিং সার্জারি বইটা বের করে পড়ে নেবেন। তাহলে আপনার কি হবে যে ওই চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে গেল, সাথে ওই চ্যাপ্টার রিলেটেড আপনার এসবিএ, এসএকিউ আর হচ্ছে ক্লিনিক্যাল তিনটা পড়াই হয়ে গেল।
তো পরবর্তীতে আপনাদের সাথে ক্লাস হবে, সেখানে আমরা বিস্তারিত বা হচ্ছে আরো কিভাবে আপনারা নিজেদের কনফিডেন্স বাড়াতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। এটাই হচ্ছে আপনাদের শর্টকাটে বা হচ্ছে ইন জেনারেল আপনাদের মিড টার্মের জন্য আহ, আপনাদের কোর্স মেটেরিয়াল। তো আমি এখন ফেরত যাচ্ছি আহ, আহ, জেনেসিসের জনপ্রিয় মেন্টর ভাই ডক্টর সুদীপ্ত মোহাম্মদ ভাইয়ের কাছে। ধন্যবাদ আমিনী ভাই। আহ, হ্যাঁ, তো ধন্যবাদ। তো আমরা আসলে মোটামুটি বুঝতে পারলাম যে আসলে আমাদের কি কি পড়া উচিত। তো আমি যদি একটু সাম আপ করি তাহলে বলতে গেলে বলতে হয় যে আমাদের রিটেন দুইটা পার্ট থাকে, সবাই জানেন, এসবিএ এন্ড এসিকিউ। রিটেন পড়ার জন্য আসলে আমাদের বেইল্ড আপ পড়া যথেষ্ট, অন্য কোনো গাইড বা কিছু পড়ার প্রয়োজন নয়। আর আমাদের যেটা অস্কি থাকবে ক্লিনিক্যাল এক্সাম, সেটার জন্য আমাদের আহ, পড়তে হবে হচ্ছে আমাদের এই যে যে ভাইগুলো বললেন যে খুরশিদ স্যারের ডিকোডিং সার্জারি যে বইটা আছে, সাথে জেনেসিসের একটা বই আছে অস্কির বই। আর শর্ট কেসের জন্য বা জিসি পলের অংশ বিশেষ, পুরোটা পড়ার প্রয়োজন নেই, অংশ বিশেষ পড়লেই হবে। তো এগুলো পড়লে আশা করি আমরা মিড টার্মে আমাদের পড়ানোটা কভার হয়ে যাবে। আর বাকিটা আমরা ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সের মাঝে মাঝে জানতে পারবো। তো এই পর্যায়ে আমাদের এবারের জুলাইয়ের মিড টার্মের একজন আহ আমাদের মানে মিড টার্ম জয়ী আমাদের পরীক্ষার্থী আহ ডাক্তার ইশরাত আপুকে আমি তার অনুভূতি শেয়ার করার জন্য, সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ ভাইয়া, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং এখানে উপস্থিত থাকার জন্য। আহ, আমি ডক্টর ইসরা জাহান সুমনা, এবার জুলাইতে এফসিপিএস মিড টার্ম পাশ করেছি। আমার সাবজেক্ট ছিল সার্জারি। সবার প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই জেনেসিসকে এত সুন্দর একটি গুছানো গাইডলাইন দেওয়ার জন্য। আসলে এই গাইডলাইন ছাড়া এই মিড টার্ম পরীক্ষা পাশ করা কখনোই সম্ভব হতো না। আসলে এখানে পুরো সিলেবাসই আছে, এখানে যে খুব একটা শর্ট সিলেবাস তাও না, আমাদের সবই পড়তে হয়েছে মিড টার্মের জন্য। আর এই মিড টার্মের সময় তো আমাদের ডিউটিও ছিল, ডিউটি করে পড়াশোনা করাটা খুবই টাফ ছিল। তারপরেও ডিউটির ফাঁকে ফাঁকে আমাদের যতটা সময় পেয়েছি পড়েছি। জেএসএস তে রেগুলার ক্লাস করেছি, অনলাইনে যখন সুযোগ হয়েছে, যখন অফলাইনে সুযোগ হয়েছে। আর পড়ার জন্য আসলে বেইলি ল্যাবের কোনো বিকল্প নেই। বেইলি ল্যাবটাই আমাদেরকে মেইনলি ভালো করে পড়তে হবে। আমি বেইলি ল্যাবের মেইন মেইন চ্যাপ্টার যেগুলো জেএসএস আমাদেরকে সবই সুন্দর করে দাগিয়ে দিয়েছে, কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট, কোন পার্টটা না পড়লেই না, সেগুলো একটু ভালো করে আমরা পড়েছি সব সময়। আর বইটা পড়ি আর না পড়ি সাথে সব সময় রাখতাম, কারণ ডিউটি টাইম শেষে পড়ার এনার্জি থাকতো না। ডিউটি টাইমে বসে যতটা সম্ভব পড়তাম, ওটিতে গেলেও বইটা সাথে নিয়ে যেতাম। যে যতটুকু টপিক হচ্ছে যে এনসিসি আমাদেরকে দাগিয়ে দিয়েছে ওটা ভালো করে পড়তাম। পুরো বইটা রিডিং করতে পারলে যদিও ভালো হতো। আর আহ, আমাদের সময় এসবিএ কোশ্চেনটা আমার কাছে একটু ট্রিকি লেগেছে, কিন্তু তারপরও বেলিলা পড়া থাকলে আসলে সবই ইজি লাগার কথা। আর ক্লিনিক্যাল নলেজ যেটা ওয়ার্ডে আমরা যে কাজ করি, ওয়ার্ড এক্সপিরিয়েন্স, এটা আসলে খুবই কাজে দিয়েছে, সেটা এসএকিউর ক্ষেত্রে হোক এসবি এর ক্ষেত্রে হোক। যেমন আমাদের এসবিএ তে একটা কোশ্চেন ছিল যে এনজি টিউবের আইডিয়াল পজিশন কোনটা। তো এখানে এটা আমি রাউন্ডে একবার স্যারের কাছে শুনেছিলাম যে এটা পেশেন্টকে সিটিং পজিশনে করতে হয়, যদিও আমাদের 5টা অপশনের মধ্যে 4টা অপশনই ছিল সুপাইন পজিশন। তো একটা অপশনই ছিল সিটিং, এটা আমি রাউন্ডে স্যারের কাছে শুনেছিলাম। তো এজন্য আমি এটা পেরেছি। তো রাউন্ডের স্যারদের কথা, দেন ওয়ার্ডে আমরা কিভাবে পেশেন্ট ম্যানেজ করি, এগুলা খুবই কাজে দিয়েছে। আর আমাদের এসএকিউতে ক্লিনিক্যাল থেকে কোশ্চেন একটু বেশি হয়েছিল, অন্যান্যবার বেসিক প্রিন্সিপাল থেকে বেশি হয়। সেটাও আমি আমার ওয়ার্ড এক্সপিরিয়েন্স থেকেই অ্যান্সার করতে পেরেছি। আর অস্কিতে জেনেসিস আমাদেরকে এত সুন্দর করে হাতে কলমে সবকিছু শিখিয়েছে, হিস্ট্রি টেকিং, শর্ট কেস, এগুলো একদম হাতে ধরে আমাদেরকে সবকিছু শিখিয়ে দিয়েছে। আর শর্ট কেসে আমাদের যে পরীক্ষাটা হয়েছিল, পরীক্ষাটা দিয়ে তো খুবই উপকৃত হয়েছি আমরা। ইভেন জেএনএসএস এ ফাইনাল যে অসপি মক টেস্টটা দিয়েছি, সেখান থেকে আমাদের যে ফাইনাল যে মিড টার্ম পরীক্ষার অসপিতে বেশ কয়েকটা কোশ্চেন কমন এসেছে। যেমন এখানে আমাদের ব্রেস্ট ল্যাম্পের একটা হিস্ট্রি টেকিং এর একটা স্টেশন ছিল, সেটা আমাদের ফাইনাল পরীক্ষায় এসেছে। অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি ছিল, সেটাও আমাদের ফাইনাল পরীক্ষায় এসেছে। তো অনেক কিছুই এখান থেকে দেখা যায় কমন হয়েছে। আর জেনেসিস এর কোশ্চেন প্যাটার্ন খুবই স্ট্যান্ডার্ড। এখানের প্রত্যেকটা পরীক্ষা যদি আপনারা
দেন তাহলে আপনাদের খুবই ভালো একটা প্র্যাকটিস হবে। এসবিএ বলেন আর এসিকিউ বলেন, পরীক্ষা এখানে এসে দিতে না পারেন, অনলাইনে বা নিজে নিজে বসে সলভ করার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন যে আপনার কোথায় ঘাটতি আছে, কোথায় আরেকটু ভালো করে পড়তে হবে, সেই জিনিসটা আপনি নিজেই বুঝতে পারবেন। অ্যান্ড আর জেনেসিস হচ্ছে প্রত্যেকটা পরীক্ষারই শর্ট ক্লাস নিয়েছে, শর্ট ক্লাসটা করতে পারলে বোঝা যাবে যে কোথায় ভুল হয়েছে, আমার কোন জিনিসটা আরেকটু ভালো করে পড়া দরকার, কোন টপিকটা আমার বাদ পড়েছে পড়তে গেলে। আর সর্বশেষ আমি বলতে চাই, বেলিয়ান লাভ তো পড়তেই হবে, এটার কোনো বিকল্প নেই। বেলি লাভ পড়া থাকলে আপনি কনফিডেন্ট থাকবেন যে না আমি সব অ্যান্সার করতে পারবো। আর রিটেনের পড়ার সময় আমি যেটা ভুল করেছি, আমি অসপি একদমই পড়িনি, যে রিটেন শেষ হোক তারপরে অসপি পড়বো। তো অসপির আগে অনেক বড় একটা প্রেশার পড়েছে। চেষ্টা করবেন রিটেনে যে টপিকটা পড়বেন সেটার পাশাপাশি অসপি রিলেটেড ওই টপিকটা পড়ে ফেলতে, তাহলে অসপির আগে এই প্রেশারটা থাকবে না। আর সর্বশেষে আমি আবারও ধন্যবাদ দিতে চাই জেনেসিসকে, যে এত সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য। না হলে এভাবে ডিউটি করে পড়াশোনা করে পাশ করা কখনোই সম্ভব হতো না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপু। আসলে আপু এমন চমৎকার ভাবে বলেছেন যে আমার মনে হয় যে আমাদের পক্ষে এত সুন্দরভাবে আসলে জেনেসিসকে রিপ্রেজেন্ট করা সম্ভব ছিল না। তো আমরা আসলে জেনেসিস পরিবারের পক্ষ থেকে আপুর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপু সে এত চমৎকার ভাবে আমাদেরকে আহ আমাদের কি বলবো আমাদের সব কার্যক্রম তুলে ধরতে পেরেছেন আর কি। তো এ পর্যায়ে একটু মনে করতে চাই যে যারা আসলে পেরিফেরিতে আছেন তারা হয়তো মনে করতে পারেন যে আমাদের তো রাউন্ড একটু কম হচ্ছে, বা হলেও হয়তো আমাদের জন্য লাভজনক হচ্ছে না, আন্ডারগ্রেডদের জন্য হচ্ছে হয়তো বা ইন্টার্নদের জন্য হচ্ছে। তো আসলে আমরা তো আছি, আমরা মেন্টররা এই জন্যই আছি আর কি। জেনেসিস মেন্টর যারা আছেন তারা সবাই অনেক লার্নড আর কি, আমি বাদে আর কি। তো তারা স্যারদের কাছ থেকে আমরা যে যা শিখতে পারি তারা খুব সুন্দরভাবে আশা করছি আপনাদের কাছে ট্রান্সমিট করবেন। তো আমার মনে হয় যে যে গ্যাপটা আছে যে পেরিফেরি এবং ঢাকার মধ্যে, আশা করছি যে আমাদের এই কোর্সটার মাধ্যমে সেই গ্যাপটা আমরা অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছি। তো এ পর্যায়ে আমাদের সাথে নতুন কয়েকজন ভাই আপু যোগ দিয়েছেন, তাদের সাথে আমরা একটু পরিচিত হতে চাই। আহ যদি তারা আমাদের সাথে একটু ভাই আপুরা আমাদের সাথে কাইন্ডলি তাদের নাম, কোথায় কর্মরত আছেন এবং আহ তাদের স্পেশালিটি বিষয়ে আমাদের জানাতেন, একটু কবে পরীক্ষা দিবেন। ডাক্তার মৌ আপু আছেন কি? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা মেডিকেলে আছি, আমি এখন রোটেশনে আছি আর কি। আমি আচ্ছা, জানুয়ারিতে পরীক্ষা দিব। কোন ইউনিটে আছেন আপু? ইউনিট 2। ইউনিট টু, আচ্ছা। আপনি কোন স্পেশালিস্ট, সার্জারি? জি, সার্জারি। সার্জারি, আচ্ছা। তারপর আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডাক্তার কৌশিক আহমেদ ভাইয়া। ভাইয়া কে আছেন? সালাম আলাইকুম ভাইয়া, আমি ডাক্তার কৌশিক আহমেদ। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া আমি আপনি কোন এখন মেডিকেলে টঙ্গী আছেন? সরকারি হাসপাতালে আছি, 27শে জানুয়ারিতে পরীক্ষা দেবো। 27শে জানুয়ারিতে, আচ্ছা। জি জি। মানে আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাইয়া, কি সার্জারিতে আছেন না? সার্জারিতে, জি আমি অর্থোপেডিক সার্জারিতে স্পেশালিটি, আমার অর্থোপেডিক সার্জারি, সার্জারিতে। জি অর্থোপেডিক সার্জারিতে, আচ্ছা বুঝতে পারছি। জি। ডাক্তার সরোজ কান্তি প্রামাণিক ভাইয়া, আছেন কি ভাইয়া? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওয়ালাইকুম মুগদা সালাম। মেডিকেল কলেজে ট্রেনিং এ আছি। নেক্সট 26শে জানুয়ারিতে মিড টার্ম দিব। আচ্ছা আচ্ছা। আপনি কি সার্জারিতে আছেন না অন্য ব্রাঞ্চে আছেন? সার্জারিতে আছে ভাইয়া, সার্জারিতে আছি। সার্জারিতে, আচ্ছা। ডাক্তার তুষার ভাইয়া আছেন কি ভাইয়া? ডাক্তার তুষার ভাইয়া, ভাইয়া কি আছেন? ডাক্তার তুষার ভাইয়া, ভাইয়া হয়তো এই মুহূর্তে নাই। তো এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের অত্যন্ত জনপ্রিয় মেন্টর ডাক্তার ফারজানা ইয়াসমিন আপুর সাথে। আপু এমসিবিএস সম্পন্ন করেছিলেন গত জানুয়ারি মাসে। আপু ফাইনাল পরীক্ষার্থী আর কি, ফাইনাল এমসিবিএস ফাইনাল পরীক্ষার্থী। তো আপুকে আপুকে অনুরোধ করব। আহ আল্লাহ। আচ্ছা, আপুকে অনুরোধ করব আমাদের পরীক্ষার সেগমেন্টস গুলো নিয়ে আলোচনা করার জন্য বিশদভাবে।
কোনটা কত মার্কস কত সময়, সেগমেন্টস গুলো নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সুদীপ্ত ভাইয়াকে। আমাকে শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি রেসপন্স করবেন সবাই। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে স্বাগতম আমাদের জানুয়ারি 2026 রেগুলার ব্যাচের। আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে এবং আপনারা যারা আছেন আশা করছি ইনশাআল্লাহ পুরো জার্নিতে আমরা আপনাদেরকে সাথে পাবো। এবং যারা আগে থেকেই 6 মাস আগে নর্মালি অনেকে ভর্তি হন, ইউজুয়ালি মানে সাধারণত অনেকে 1 বছর আগেই শুনছি যে সামনে জানুয়ারি 27-এও অনেকে পরীক্ষা দিবেন, তো খুব ভালো। এটা একদিক দিয়ে একটা খুব পজিটিভ সাইন যে অনেক আগে থেকে আপনারা সচেতন হচ্ছেন যে হ্যাঁ কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারি, কারণ মিড টার্মটা কিন্তু আমাদের ধীরে ধীরে একটু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ডিফিকাল্ট হচ্ছে, আমাদের এক্সামিনের সংখ্যা বাড়ছে, আবার পাসও একটু ফেইলের সংখ্যাও সেক্ষেত্রে একটু বাড়তি থাকছে। আগে যেরকম পাস হতো যে রিটেন পাস করলেই, যারা রিটেন পাস করবে তারাই মিড টার্ম পুরা পাস করে যাচ্ছে, অর্থাৎ অস্কিতেও তারা সবাই পাস করবে, এরকমটা কিন্তু না। এবার কিন্তু 30 জনের মতো খারাপ করেছে অস্কিতে। রিটেনের মতো একটা স্ট্রাগল, একটা একটা বড় একটা ধকল পার করার পরও যারা অস্কিতে খারাপ করেছে তাদের জন্য আসলেই মানে খারাপ লাগছে। তো এই এই শিক্ষা থেকে আমরা এতটুকু যেন বুঝতে পারি, মানে এটা আমাদের জন্য শিক্ষা হয় যে আমাদেরকে অস্কি এবং রিটেনের প্রিপারেশন সাইমালটেনিয়াসলি নিতে হবে। যেটা আপুও বললেন যে আমরা যেন এটা বা পরে না রাখি যে রিটেন আগে করি তারপরে এটা করি, আমরা সাইমালটেনিয়াসলি যেন নিজেকে প্রিপেয়ার করি ফর রিটেন এবং আমাদের অস্কির জন্য, কারণ দুটাতেই আমাদেরকে পাস করতে হবে। তবে হ্যাঁ, রিটেন পাস করলে আমি অস্কিতে অ্যাপিয়ার করতে পারবো, এটা কিন্তু আমাদের সবার হেডেক থাকে, আর যে কারণে রিটেনকে আমরা বেশি প্রায়োরিটি দেই। বাট আমাদের সাইমালটেনিয়াসলি দুটোকে প্রায়োরিটি দিতে হবে। এখন যেটা বলছি যে আমাদের ইনশাল্লাহ 6 মাসের পুরো জার্নিতে আমরা মেন্টররা যারা আছি ইনশাল্লাহ আমরা সাথে থাকবো। এবং যেটা আমাদের প্যাটার্ন, যে আমাদের যেই এক্সামের জন্য আমরা নিজেকে তৈরি করব সেই এক্সামের ব্যাপারে আমি একটু ইন শর্টে, যেটা আমরা পড়তে পড়তে রেগুলার ক্লাসে আরো ভালো ডিটেলস আইডিয়া পাবো, ওটার একটা শর্ট সামারি আমি তুলে ধরার চেষ্টা করছি। আমাদের থাকবে রিটেনে পেপার 1 আর পেপার 2। পেপার 1 থাকে আমাদের সিঙ্গেল বেস্ট আনসার, আর পেপার 2 থাকে শর্ট আনসার কোয়েশ্চেন। এখন সিঙ্গেল বেস্ট আনসার যেটা, সেটা প্রত্যেকটা আমাদের 2 মার্কস করে থাকে, সুতরাং টোটাল 50টা থাকে, 2 মার্ক করে প্রত্যেকটা। এবং সময় থাকে আমাদের 100 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট আমাদের পেপার 1। এবং এটাই গেম চেঞ্জার, এটা অলওয়েজ আমরা বলে আসি যে এটা গেম চেঞ্জার, যে সিঙ্গেল বেস্ট আনসার যার যতটা ঠিক হবে তার পাস করার সম্ভাবনা রিটেনে তত বেশি, কারণ এখানে একটা ঠিক হলেই 2 পেয়ে যাচ্ছে। অথচ এসএকিউতে আমাদের লেখার পরে স্যারদের উপর ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি, অবশ্যই আমাদেরকে অথেন্টিক কথাই লিখতে হবে, বা স্যারদের উপর ডিপেন্ড করছে যে আমাদের মার্কটা আসলে কিরকম আসবে। তো পেপার 2 নিয়ে একটু বলি যে পেপার 1 আর পেপার 2 এর মাঝখানে গ্যাপ থাকতেও পারে, গ্যাপ নাও থাকতে পারে, ইউজুয়ালি থাকে না। উইথ ইফ মানে ফ্রাইডে যদি না হয় তাহলে আমাদের ইউজুয়ালি থাকে না। এখন পেপার 2-তে আমাদের যে সিঙ্গেল আনসার কোয়েশ্চেন, শর্ট আনসার কোয়েশ্চেন, এটা আমাদের টোটাল 4টা গ্রুপে থাকে, 1 2 3 4 করে 4টা গ্রুপে থাকে, প্রত্যেকটাতে আমাদের 5টা করে সিনারিও থাকে। ইউজুয়ালি ডিরেক্ট কোয়েশ্চেনও ফেস করতে পারেন, বাট বেশিরভাগই থাকবে আমাদের 5টা করে সিনারিও প্রত্যেকটা গ্রুপে। প্রত্যেকটা সিনারিওর দেখবেন 3টা করে সাবস্ট্রিম থাকে, 3টা করে কোয়েশ্চেনের আনসার করতে হয়। তাহলে আমাদের একটা গ্রুপে কিন্তু টোটাল 15টা কোয়েশ্চেনের আনসার ইউজুয়ালি করতে হয়, অনেক সময় 3টার জায়গায় 4টাও সাবস্ট্রিম থাকতে পারে। তো টোটাল আমাদের ইউজুয়ালি 15টা করে আনসার প্রত্যেকটা গ্রুপে করতে হয়। তাহলে 4টা গ্রুপে আমাদের কতটা করতে হচ্ছে, 60টা কোয়েশ্চেনের কিন্তু আমাদের আনসার করতে হচ্ছে, এবং সময় থাকবে 3 ঘন্টা। অর্থাৎ পেপার 1-এ থাকে 1 ঘন্টা 40 মিনিট, পেপার 2-তে থাকে আমাদের 3 ঘন্টা সময়। এবং এই দুটো মিলিয়ে মানে 100 আমাদের যে মার্ক 100, 50টা এসবিএ থাকে পেপার 1-এ, 2 মার্কস করে 100। তো এই এখানেও 100 থাকছে আমাদের এসিকিউতে। এই টোটাল আমাদের যে 200 এর মধ্যে আমাদের পেতে হয় 120, অর্থাৎ আমাদের পাস মার্ক হলো দুটো মিলিয়ে, ইন্ডিভিজুয়ালি কিন্তু 60-60 না, দুটো মিলিয়ে আমাদের 120 পেতে হবে, তাহলেই আমাদের রিটেন কোয়ালিফাই আমরা করতে পারবো ফর অস্কি। এবং ইনশাল্লাহ আমাদের টার্গেট এই জন্য থাকবে যে আমাদের 120 পেতে হবে ভালো মতন ইনশাল্লাহ। আচ্ছা, আর যেটা হলো আমাদের অস্কির কথা বলি, যে রিটেন পাস করলে আমরা অস্কিতে অ্যাপিয়ার করতে পারবো, কিন্তু এখন এটার জন্য বসে থাকার সময় আর নেই, কারণ বিগত 3টা সেশনে
রিটেনের পরপরই উইদিন 9 ডেজ আমাদের অস্পি পরীক্ষাটা হয়ে যাচ্ছে। এবং আরো কি ঘটনা ঘটছে একটু শেয়ার করি, যে আমাদের রিটেনের পরপরই থার্ড লাস্ট সেশন যেটা ছিল, যে 4-5 দিন পরে রেজাল্ট দিয়েছে। তারপরে তারা আরো 2-3 দিন পেয়েছে, তারপরে অস্কিতে বসেছে। একটা তো টেনশন থাকে। তারপরে কি হয়েছে, সেকেন্ড লাস্ট সেশনে হয়েছে যে পরীক্ষার মেইন অস্কি পরীক্ষা যেটা, তার 3 দিন আগে রেজাল্ট দিয়েছে। এবার হলো 1 দিন আগে রেজাল্ট দিয়েছে, তাই না? 2 দিন আগে এবার দিয়েছে, 2 দিন আগে রিটেনের রেজাল্ট। সুতরাং আমাদের রিটেন পরীক্ষা দেওয়ার পর আমাদের অস্কির জন্য প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। রেজাল্ট কি হবে না হবে এটা ভাবা যাবে না, কারণ রেজাল্ট হওয়ার পরে আমাদের হাতে আর সময় থাকবে না। তো অস্কির প্রিপারেশন যেটা আপনারা সাইমালটেনিয়াসলি নিবেন, তখন এখানে জেনেসিস এর সাথে সেটাকে প্র্যাকটিস করবেন। সেটার একটা আলাদা ব্যাচও থাকবে, আমি একটু পরেই বলছি। তো অস্কিতে যখন আমাদের সাথে হ্যান্ডস অন ট্রেনিং একটা করবেন আফটার রিটেন, এবং 10 ডেজ পরে যে অস্কি পরীক্ষাটা হবে, সেটার মধ্যে অস্কি কেন বলছি আমরা, অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। এই অস্কির মধ্যে 10টা থাকবে আমাদের অসপি, যেভাবে আমরা প্রফেশনাল এক্সামিনেশনে দিয়ে এসেছি। অসপি থাকবে 10টা, আর 5টা থাকবে আমাদের অস্কি যেটা অরিজিনাল ক্লিনিক্যাল স্টেশন, 5টা। প্রথমে আপনারা অসপি ফেস করবেন, আর তারপরে আপনারা অস্কি ইউজুয়ালি ফেস করবেন। এটা ডিপেন্ড করবে স্টুডেন্ট কতজন পাস করছে, অনেকে অস্কি দিয়ে শুরু হয়, অনেকের অসপি দিয়ে শুরু হয়। কিন্তু ইউজুয়াল যেটা নিয়ম, যে অসপি আগে আপনারা ফেস করবেন, তারপর একটু ব্রেক থাকবে 10 to 15 মিনিটস, এরপরে আপনারা অস্কি 5টা স্টেশন ফেস করবেন। এখন অসপিতে কি কি থাকে যদি একটু বলতে চাই, নর্মালি ইউজুয়ালি দুটা ইমেজিং আমাদের থাকে, রেডিওলজি, সেটা আমাদের কন্ট্রাস্ট কোনো ইমেজিং হোক, সিটি এমআরআই, চেস্ট এক্সরে হোক, এরকম দুটা ইমেজিং আমরা ফেস করব। তারপরে আমাদের একটা কাউন্সিলিং থাকবে, একটা রিপোর্ট রাইটিং থাকবে। কাউন্সিলিংটা আমাদের করতে হবে ওখানে, রিপোর্ট রাইটিং থাকবে একটা, একটা ডাটা ইন্টারপ্রিটেশন থাকবে, সেটা বার্ন নিয়ে হোক, সেটা একটা ক্যালকুলেশন সোডিয়াম ডেফিসিট হোক, মানে এরকম একটা অবস্ট্রাকটিভ জন্ডিস হোক, একটা ডাটা ইন্টারপ্রিটেশন ইউজুয়ালি থাকে। একটা সিনারিও থাকবে, অথবা দুটা সিনারিও থাকতে পারে। একটা পিক্টোগ্রাম থাকে, ইনস্ট্রুমেন্ট প্লাস মাইনাস, ইনস্ট্রুমেন্ট দিতেও পারে নাও পারে। আর যেটা থাকে হলো আমাদের দুটা প্রসিডিওর। এই টোটাল দুটো সিনারিও বলেছে, মানে একটা সিনারিও থাকতে পারে, ইনস্ট্রুমেন্ট দিতেও পারে নাও পারে, কিন্তু প্রসিডিওর দুটো থাকবে। দুটার মধ্যে আমাদের দুটো ইমাজিং থাকে, দুটা প্রসিডিওর থাকবেই, একটা ড্রাই একটা ওয়েট প্রসিডিওর থাকে ইউজুয়ালি। এই হলো আমাদের অসপি। এরপরে ওই একই দিনে আমাদের ক্লিনিক্যাল পরীক্ষাটা কিন্তু একদিনেই হবে। তো একদিনে আমাদের এরপরে ক্লিনিক্যাল 5টা স্টেশন হবে। এই 5টা স্টেশনের মধ্যে কি হয়, ইউজুয়ালি স্যাররা দেখতে চান যেটা হলো একটা মডিফাইড ভার্সন, বলবো যে না লং কেস না শর্ট কেস। কারণ একটাতে হিস্ট্রি, যেমন আপু বললেন যে এবার ওনাদের একটা ব্রেস্ট লাম্পের একটা পেশেন্টের জাস্ট হিস্ট্রি, ওই একটা স্টেশনে হিস্ট্রি নিতে বলেছে। তো হিস্ট্রি নেওয়ার সময় স্যার পুরো হিস্ট্রি শেষ করার পরে তখন স্যারদের আপনাকে কোয়েশ্চেন ফেস করতে হবে, স্যাররা তখন আপনাকে, টিচাররা, স্যার ম্যাম আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। অর্থাৎ একটা ইন্টারাকশনও আপনাদের কিন্তু পার স্টেশনে, প্রতিটা স্টেশনে হবে ক্লিনিক্যাল। তাহলে একটা হিস্ট্রি টেকিং থাকতে পারে ক্লিনিক্যাল, ইউজুয়ালি হিস্ট্রি টেকিং একটা অথবা দুটো থাকে। ক্লিনিক্যাল এক্সামিনেশন দুটো থাকে, সেখান থেকেও স্যাররা ফার্দার জিজ্ঞাসা করবে। আর আপার লিম্ব লোয়ার লিম্বের সিস্টেম আমাদের ইউজুয়ালি থাকেই, একটা একটা স্টেশন আমাদের এই এক্সামিনেশন রিলেটেড একটা আপার লিম্ব অথবা লোয়ার লিম্বের থাকবেই। এটা আমরা মানে এখন পর্যন্ত চলে এসেছে। আর হলো আর একটা যেটা স্পেশাল, একটা ফিফথ স্টেশন যেটাকে আমরা বলতে পারি, যে একটু আলাদা করে, যদি ডায়াথার্মি অথবা ইলেকট্রোসার্জিক্যাল ইউনিট যে কিভাবে আমরা কানেক্ট করি, অথবা একটা টাওয়ার, ল্যাপারোস্কোপিক টাওয়ার, এগুলো আমরা যেন, এগুলো থাকতে পারে কয়েক 2-3টে সেশনে ছিল। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা ট্রেনিং পিরিয়ডের মধ্যে আমরা যেন এটাকে ওটিতে গিয়ে এটা যেন না বলতে হয় যেটা তো দাদুরা ঠিক করে, আমরা যেন এটা কানেক্ট করা শিখতে পারি, আমরা যেন দেখতে পারি কাটিং কত, কোয়াগুলেশন কত, এই ওভারঅল হলো আমাদের যেন একটা আইডিয়া থাকে। আর এই হলো আমাদের রিটেন গেল। আর অস্কি আল্লাহর রহমতে যেদিন হবে ইনশাআল্লাহ, ওই দিন রাত সন্ধ্যাতেই টেক্সট আপনাদের বিসিপিএস এর ওয়েবসাইটে গিয়ে নিজের রোল দিয়ে সার্চ দিলে রেজাল্টটা শো করবে। এবং আশা করছি এখানে যারা আছেন ইনশাআল্লাহ সবাই পাস করে যাবেন, এই সিনসিয়ারিটিটা আছে আপনাদের মধ্যে। তো আজ আর যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই রেগুলার ব্যাচের একটু এক্সাম নিয়ে তো বলেছি, একটু ব্যাচ ডে নিয়ে বলতে চাচ্ছি, যে আমাদের রবিবার আর বুধবার হলো আমাদের ব্যাচ ডে। এই রবিবার বুধবার যে সাবজেক্ট টপিক গুলো হবে, যেমন রবিবারে যে টপিক পড়ানো হবে, বুধ এটা ডিপেন্ড করছে যে পরের রবিবারে এই টপিকের উপর পরীক্ষা, যদি সময় আপনারা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে
যে পরের রবিবারে, আর বুধবারে যে ক্লাসটা হবে সেটা পরের বুধবারে, অর্থাৎ আপনারা এক সপ্তাহের মতো সময় পাবেন। যে পরের বুধবারে পরীক্ষাটা হবে এবং রবিবারের পরীক্ষা হবে পরের রবিবারে। আর সলভ ডে বলি আমরা ফ্রাইডে, অর্থাৎ এই রবিবার আর বুধবারে যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষা দুটোর সলভ ক্লাস আমরা শুক্রবারে নিব, যাতে করে আপনারা পরীক্ষা দেওয়ার সময়টা পান। এই জন্য আমরা আগে ওই দিনই নেওয়া হতো, যেদিন এক্সাম হতো ওই দিন প্রথমে আপনারা এক্সাম দিতেন, তারপরে অন্য একটা টপিকের ক্লাস হতো, তারপরে সন্ধ্যার মধ্যে সলভ ক্লাস হয়ে যেত। কিন্তু আমরা এনকারেজ করি যে আমরা যেহেতু সার্জারিতে আছি সবসময় কিন্তু পরীক্ষা দেওয়া টাইমলি হয়ে ওঠে না, কিন্তু রিকোয়েস্ট থাকবে যে উইদিন ফ্রাইডে ওই সপ্তাহে আমরা যেন এক্সামটা কমপ্লিট করি। তাহলে আমাদের ফ্রাইডেতে সলভ ক্লাসটা নিলে আপনাদের জন্য সুবিধা হবে যে আসলে আমি কি লেখা উচিত ছিল আর কি লিখতে হবে। আর এসিকিউ এর কথা যেটা বলেছি একটু আমি বলি, যে যেহেতু আমাদের 60টা কোয়েশ্চেন আনসার করতে হবে, ইটস নট ইজি, আমার তো একদম সহজ না। কোয়েশ্চেন দেখে ওই মুহূর্তে নিজেকে রেডি করে সেভাবে লেখা, এটা ডিফিকাল্ট যদি আমাদের প্র্যাকটিস না থাকে। এই জন্য প্রিসাইজ ওয়েতে টু দা পয়েন্টে লিখতে হয়, কিন্তু মেইন পয়েন্ট গুলো লিখতে হয়। তো এই প্র্যাকটিসটার জন্য হলো আপনাদেরকে ইনশাল্লাহ রিকোয়েস্ট করবো যে যারা জেনেসিস এর সাথে থাকবেন তারা যেন এক্সামটা কন্টিনিউ করেন, রেগুলার বেসিসে দেন। এখন এই পর্যন্তই। তবে আপনাদের ফার্স্ট একটা ক্লাস থাকবে, যেটা আমরা ইউজুয়ালি দুঃখের সাথে বলছি যে যখন আপনাদের ব্যাচটা শুরু হবে এই এক্সাম পুরা জার্নি 6 মাসে বা 5 মাসের এই জার্নিটা কিরকম যাচ্ছে এটা আপনাদের একটা আইডিয়া থাকা উচিত, অবশ্যই উচিত। এটা আমি বলবো, অনুরোধ করব যে এটা আইডিয়াটা আপনারা যেন রাখেন। এই জন্য ওরিয়েন্টেশনের সাথে প্রথম একটা ক্লাস হয় হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম সার্জারি। এই ক্লাসে আপনি কিভাবে পড়বেন, এখন মনে হতে পারে বেরি লাভই তো পড়তে হবে, কিন্তু বেরি লাভটাকে কিভাবে পড়তে হবে, একটা প্যারাগ্রাফ থেকে কিভাবে কোয়েশ্চেনটা আসতে পারে, যে জন্য আমাকে ওই প্যারাগ্রাফটা ওইভাবেই গুরুত্ব দিয়ে ওই লাইনটাকে এভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। তো এই বিষয়গুলো যেন আমরা ধরে উঠতে পারি, এই ফার্স্ট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করা হবে। এবং আপনাদের প্রোফাইল, আপনারা কিভাবে ঢুকবেন, আপনাদের এক্সাম প্যাটার্ন, এক্সামে কিভাবে দিতে পারবেন যারা দূরে আছেন, কারণ এখানে মেজরিটি কিন্তু আপনারা ঢাকার বাইরে আছেন, যেটা আমরা শুনে জানতে পারলাম। তো এই জন্য এই প্রত্যেকটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম সার্জারিতে ইলাবোরেটলি ডিসকাস করা হবে। এই জন্য কাইন্ডলি এই ক্লাসটা মিস করবেন না, যাতে করে স্মুথলি পরবর্তী 5 মাসে জেনেসিস হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ খোলা হবে, ওখানে বারবার যেন কোনো কনফিউশন অ্যারাইজ আপনাদের না হয়, বরং আপনারা স্মুথলি পড়াশোনা করেন, কারণ আপনারা জানবেন যে আপনারা শীটটা কিভাবে পাবেন। আর ইউজুয়ালি আমরা কিন্তু কোনো নোট শিট বা লেকচার শিট আমরা প্রোভাইড করি না। এটা কেন বলছি এখনই ক্লিয়ার করে নিচ্ছি, যে কারণ আমরা বইটাকে প্রেফারেন্স দিই। এখন বইটাকে কিভাবে পড়তে হবে, কতটুকু গুরুত্ব দিয়ে কোন টপিকটা বেশি দরকার, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ এলাবোরেটলি একটা বই রেডি করে দিতে পারবো ওই টপিকটা যখন যে টপিকের ক্লাস হবে। কিন্তু আমরা লেকচার শিট কিন্তু প্রোভাইড করি না, কারণ আমাদের সার্জারিতে ট্রেনিং এর সাথে লেকচার শিট পড়বো কখন, বেলি লাভটা পড়বো কখন, যখন আমি জানি যে বেলি লাভ থেকে কোয়েশ্চেনটা আসবে। এই কারণে আমরা লেকচার শিটকে এনকারেজ করি না। বাট আলহামদুলিল্লাহ এখানে যারা পড়েছেন তারা সবাই মাসাল্লাহ খুব উপকার পেয়েছেন, কারণ বেলি লাভটা তার এখানেই পড়া হয়ে গেছে, যেটা আমাদের পার্ট টুর জন্য একটা অ্যাসেট হয়ে থাকবে। আর এই ডিটেলস ইনশাল্লাহ আউট অফ প্রিপারেশন ফর মিড টার্ম সার্জারিতে আপনাদেরকে বলা হবে। তাই রিকোয়েস্ট করছি যে সবাই ওই ক্লাসটা যেন করেন, যাতে ফার্দার আমাদের কনফিউশন না থেকে আমরা পড়তে পারি। আমি একটু দীর্ঘায়িতই করেছি, এই জন্য দুঃখিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপুকে। তো আপু আসলে বরাবরের মতনই অত্যন্ত চমৎকার ভাবে আসলে আমাদের পরীক্ষার বিষয়গুলো ডিসকাস করেছেন। তো আসলে মিড টার্মটা আসলে মাঝখানে এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে পাশেরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আসলে আমাদের মধ্যে থেকে অনেকটা একটা রিল্যাক্সনেস কাজ করতো যে আমরা তো দিলেই পাশ করে যাব, কিন্তু গত 1-2 সেশনে কিন্তু পরীক্ষায় পাশের হারটা বেশ ফল করেছে। হ্যাঁ, তো বোঝা যাচ্ছে যে আসলে বেশ একটা সলিড প্রস্তুতি না নিয়ে গেলে আসলে ফেল করার সম্ভাবনা থাকছে। আসলে মিড টার্মটা এমন একটা জিনিস যেটা আগে ছিল না, এখন আসলে এই পরীক্ষা যেটা আসলে মাঝখানে একটা 2 বছর পরে হঠাৎ করে একটা পরীক্ষা, বিশেষ করে যারা ব্রাঞ্চে আছেন তারা ধরেন অর্থ চলে যাবেন বা নিউরো চলে যাবেন। তো এখন আসলে এই পরীক্ষাটা ফেল করলে আসলে এটা আসলে বার্ডেন হিসেবে কাজ করে। আপনার 6 মাস পর আবার দিতে হচ্ছে এবং আপনি নিজের স্পেশালিটি বাদ দিয়ে জেনারেল সার্জারির জিনিসগুলোকে আপনাকে টাচে থাকতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে একবার দুইবারের বেশি কিন্তু খারাপ করলে আপনার ট্রেনিং ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আপনার 2বার সর্বোচ্চ দিতে পারছি। তো এইসব সবকিছু মিলিয়ে আর কি মিড টার্মটা আসলে প্রথমবারে পাশ করে যাওয়াটাই আমাদের কাছে সবচাইতে আহ যুক্তিসঙ্গত কাজ আর কি। তো আশা করছি আমরা সবাই বিষয়টাকে সিরিয়াসলি নিব এবং সিরিয়াসলি প্রিপারেশন নিব। তো এই পর্যায়ে আমাদের সাথে আমাদের ডাক্তার শাহরিয়ার ভাই, তার
অনুভূতি উপস্থাপন করবেন এবং তিনি জেনেসিস থেকে কিভাবে উপকৃত হয়েছেন তা শেয়ার করার জন্য অনুরোধ করছি। ডাক্তার শাহরিয়ার ভাই। ধন্যবাদ ভাইয়া। আমার পাশে উপস্থিত জেনেসিসের মেন্টর বৃন্দ এবং অনলাইনে উপস্থিত ভাইয়া আপু এবং আমার বন্ধু বান্ধব যারা আছেন, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আরিফিন। আমি রিসেন্ট জুলাই 2025-এ স্পেস মিড টার্ম সার্জারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারিতে অ্যাডভান্স ট্রেনি হিসেবে কর্মরত আছি। তো আমার ফিলিংস শেয়ারিং এ প্রথমে আমি আসলে কৃতজ্ঞতা জানাতে চাই সর্বশক্তিমান আল্লাহর, যার অশেষ মেহেরবানিতে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। একটা কথা কখনোই ভুলে যাবেন না, চেষ্টা আপনার কিন্তু ফয়সালা উপর আল্লাহর। এরপরেই বলতে হয় আমার বাবা মার কথা, যাদের অক্লান্ত পরিশ্রম, দোয়া ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমি এই পর্যন্ত যতবার পরীক্ষার হলে ঢুকেছি, ঢোকার আগে আমি আমার আব্বু আম্মুর সাথে একবার হলো ফোনে কথা বলে ঢুকেছি, এবং এটার ফলাফল এবং বাবা মার দোয়া, এটার ফলাফল আমি পরীক্ষার হলে যে আমি এটা একদম মানে চাক্ষুষ প্রমাণ পেয়েছি। এরপরে কৃতজ্ঞতা, আমি যেখানে কর্মরত ছিলাম আমার কোর্স সার্জিক্যাল ট্রেনিং ঢাকা মেডিকেল কলেজের সার্জারি ইউনিট 2, সেখানকার শিক্ষকবৃন্দ, সিএ রেজিস্ট্রার্স, মেডিকেল অফিসার্স, আমার সহকর্মীবৃন্দ, তাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের একাডেমিক গাইডেন্সের জন্য আমি এখান থেকে অনেক উপকৃত হয়েছি। এবং সবশেষে যেটা না বললেই না, আসলে এই পুরো জার্নিতে আমার পাশে একটা গাইডলাইন হিসেবে ছিল জেনেসিস এবং সেইখানকার মেন্টররা। আসলে এই বছরের জানুয়ারিতে যখন জানুয়ারি সেশনের রেজাল্ট হলো, তখন থেকে আসলে পরিকল্পনা করতেছিলাম যে আসলে সামনে আমার মিড টার্ম পরীক্ষা, আমাকেও আসলে প্রিপেয়ার হতে হবে। তো এখানে এসবি আছে, রিটেন আছে, অস্কি আছে। তো সবশেষ রিটেন পরীক্ষা দিয়েছি সেই ফাইনাল প্রপ 2021-এ। এরপরে আসলে এত আয়োজন করে রিটেন পরীক্ষা সেভাবে দেওয়া হয় নাই, যার জন্য আসলে একটু কনফিউশন কাজ করতেছিল এটাকে কিভাবে প্রিপেয়ার করব। বিগত সেশনে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে শুনলাম যে পরীক্ষা হলে সময়টাও একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, যে সময় কভার করা যায় না। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম তার থেকেও আরো একটা বড় বিষয় হচ্ছে যে যেহেতু একটা টার্সিয়ারি সেন্টারে আমি কর্মরত ছিলাম, সেখানে আমাকে প্রায় সপ্তাহে 6 দিন, কখনো কখনো শুক্রবারও আমাকে ডিউটি করতে হতো, কখনো কখনো অ্যাডমিশন থাকলে 24 ঘন্টাও টানা ডিউটি করতে হয়েছে। তো আসলে ডিউটির ফাঁকে সময় বের করে পড়াটার জন্য আসলে গাইডলাইন এর ব্যতীত আসলে অন্য কোনো উপায় নেই। তো আমি সেক্ষেত্রে গাইডলাইন হিসেবে মহান রব্বুল আলামিন আমাকে আসলে জেনেসিসকে চুজ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো প্রথমে বলতে চাই আসলে আমার ফিলিংসটা পরীক্ষার হল থেকেই, যখন আমি পেপার 1 পরীক্ষা দিতে ঢুকলাম, আমি কিছু কিছু প্রশ্ন ফেস করলাম যেগুলো আসলে আমরা আমাদের ডে টু ডে লাইফে আসলে ফেস করি। আপনারা অনলাইনে যারা ভাইয়া আপুরা আছেন, আপনারা হয়তো মনে করতে পারেন যে আসলে প্রস্তুতি মনে হয় আমাদের আসলে কিছুই নেই, 6 মাসের প্রস্তুতি নিতে হবে। কিন্তু আপনারা পরীক্ষার হলে ঢুকলে বুঝতে পারবেন যে আসলে শুধুমাত্র বইয়ের পুঁথিগত জ্ঞান দিয়ে আসলে এই পরীক্ষায় আসলে পাশ করে আসা সম্ভব না। আপনার বিগত 2 বছরের ট্রেনিং টাকেও এখানে ইউটিলাইজেশন করতে হবে। একটু আগে আপু বলছে যে একটা কোশ্চেন আসছিল যে আমরা এনজি টিউব ইনসার্শন আসলে কোন পজিশনে করি। আপনারা যারা সার্জারিতে আছেন, এনজি টিউব ইনসার্ট করেন না এমন কেউ এখানে নাই, কিন্তু আসলে সত্যিকার অর্থে আমি পরীক্ষার হল থেকে বের হয়ে একটু আশ্চর্য হয়েছি যে এই কোশ্চেনটাও কিন্তু প্রায় অনেকে ভুল করেছে। কারণ আমরা আমাদের ডে টু ডে লাইফে অনেক সময় এটা আমরা সুপাইন পজিশনে করে ফেলি, আমরা আইডিয়াল পজিশনটা আসলে জানি না। আরেকটা কোশ্চেন আসছিল যে কোন পজিশনে ডিআরই করলে আমরা প্রোস্টেটটাকে খুব ভালোভাবে পালপেবল করতে পারবো। ডিআরই আমাদের সার্জারির প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সবসময় করি এবং পজিশনটাও দেখি, কিন্তু কোন পজিশনে করলে প্রোস্টেটটা ভালোভাবে পালপেবল হবে, আসলে এই কোশ্চেনটাও আমি দেখেছি যে অনেকে ভুল করছে। কিন্তু আপনারা দেখেন এই জিনিসটা, এই প্রসিডিউরটার সাথে আমরা প্রতিনিয়তই পরিচিত, কিন্তু আমরা আমাদের শুধুমাত্র প্রিন্সিপালটা না জানার কারণে আমরা পরীক্ষার হলে কনফিডেন্সের সাথে ভুল করে আসি। আরো একটা কোশ্চিন এসেছিল, সেখানে বলা হয়েছিল যে একজন ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি চলতেছে, একজন ইন্টার্ন অ্যাক্সিডেন্টালি সে একটা আনস্টেল এরিয়া টাচ করে ফেলছে, এখন কি করা উচিত? ইউজুয়ালি আমরা আমাদের ডে টু ডে লাইফে কি করি, যে আনস্টেল হয়েছে সেখানে একটু হেক্সিসল দিয়ে আমরা আবার প্রসিড করে ফেলি, কিন্তু আসলে কি এটা প্রিন্সিপাল? এটা কখনোই প্রিন্সিপাল হতে পারে না। একটা অপারেশন থিয়েটারের স্টেরিলিটির ব্যাপারে কোনো রকম কোনো কনসিডারেশন আসা যাবে না। এই কোশ্চিনটাও কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখার
কিছু ভুল ডিসিশনের কারণে আমরা পরীক্ষার হলেও ভুল করে আসি। তো এই যে প্রিন্সিপালগুলো আমাদের ডে টু ডে লাইফে করা ভুল, এবং এই প্রিন্সিপালগুলো এই জায়গাটার একটা সেতু বন্ধন করে দিয়েছিল জেনেসিস, যেটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিয়েছে যে আমরা আমাদের প্রতিনিয়ত আমরা এই কাজগুলো এভাবে করি, কিন্তু আসলে প্রিন্সিপাল বা আইডিয়াল নিয়ম বা পরীক্ষার হলে এক্সাক্ট উত্তরটা সেটা হয়ে দাঁড়ায়। এরপরে আসি আমি একটু আমার পেপার টু বা রিটেন পরীক্ষার ক্ষেত্রে। তো আমি জেনেসিসে যখন ভর্তি হই জানুয়ারিতে, তখন চেষ্টা করতাম, আমি আসলে যেহেতু ঢাকায় ছিলাম আমার কষ্ট হতো, তবুও আমি আসলে ডিউটি করে এসে হলো আমি কোচিং অফলাইনে এসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম, অফলাইনে ক্লাসগুলো করার চেষ্টা করতাম, এবং আসলে খাতায় লিখে প্রশ্নটা লিখে প্র্যাকটিস করার অভ্যাসটা আমি তখন থেকে করতাম। কারণ আমি জানি যে পরীক্ষার হলে এটার একটা হ্যাসেল আমাকে পোহাতে হবে, এবং আলটিমেটলি আমি কিন্তু এই পরীক্ষার হলে আমার আশেপাশে অনেক আমার কাছের মানুষজনকে দেখেছি যারা আসলে এই টাইমিং নিয়ে অনেক একটা হ্যাসেল হয়েছে। অনেকে এমনও আছে লাস্টে একটা গ্রুপ লিখতেই পারে নাই, ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও কিন্তু শেষ পর্যন্ত কোশ্চিন সম্পূর্ণ না করার কারণে কিন্তু তাদের রেজাল্টটা সেখানেই থেমে যায়। তো আমি বলবো সেক্ষেত্রেও জেনেসিস আমাকে একটা সুন্দর গাইডলাইন দিয়েছে। আমি আগে থেকে এখানে প্রতি ক্লাস টেস্ট এবং মক টেস্ট পরীক্ষাগুলো আমি সশরীরে এসে উপস্থিত থেকে পরীক্ষাগুলো দিয়েছি, যার বেনিফিট এবং টাইম সেন্সটা পরীক্ষার হলে আমাকে শুধু টাইম তো শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের প্রায় অনেক আগে আমার পরীক্ষা শেষ হয়ে যায়। ঠিক আছে, তো এই প্র্যাকটিসটার ক্ষেত্রে জেনেসিস আমাকে খুব ভালো একটা সহায়তা করেছে। তো আমি জেনেসিসের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে এই দীর্ঘ জার্নিতে একটা গাইডলাইন হিসেবে ছিল। তো আপনারা যারা আগামীতে পরীক্ষার্থী হিসেবে আসতেছেন, আমি আপনাদের জন্য পরামর্শ থাকবে, যারা জেনেসিসের সাথে আছেন অবশ্যই আমাদের মেন্টর যারা আছেন তারা আপনাদেরকে অবশ্যই গাইড করবে। আপনারা চেষ্টা করবেন আসলে প্রতিদিনের ক্লাসটা আসলে প্রতিদিন করে ফেলাটাই ভালো, কারণ ক্লাস জমে গেলে পরে একটা সময় যে আসলে আর কোনো ক্লাস করতেই আর এনার্জি থাকে না, কিংবা আসলে মনও টানে না, বা একটা সময় আসলে ফ্রাস্ট্রেশন চলে আসে। তাই যত ব্যস্ততাই হোক নিজেকে এখন থেকে সামনে জানুয়ারির জন্য আসলে প্রস্তুত সেভাবে তৈরি করতে থাকেন, যাতে করে আগামী পরীক্ষাটা আপনারা ইজিলি পার হয়ে যান। আর আরেকটা কথা বলতেই হবে, দেখেন আপনি আপনার ওয়ার্ডে, আপনি আপনার অপারেশন থিয়েটারে যে কাজগুলো প্রতিদিন করেন, এই ড্র্যাপিং আবার নতুন করে আমাদের শিখতে হয় কেন? এই একটা প্রসিডিউর কেন নতুন করে আমাদের শিখতে হয়? প্রতিনিয়তই কিন্তু আমরা এই কাজগুলো করতেছি, কিন্তু আমরা যখন একটা এনজি টিউব দিচ্ছি, একটা ক্যাথেটারাইজেশন করতেছি, একটা প্রসিডিউর করতেছি, একটা ওটি করতেছি, সেগুলো আমরা সাথে সাথে ওই দিনই আমরা প্রিন্সিপালটা আসলে এই ইনস্ট্রুমেন্টের প্রিন্সিপাল কি, ইউজের প্রিন্সিপাল কি, কমপ্লিকেশন কি, অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ কি, এগুলো যদি তখনই জেনে নিতে পারি, তাহলে ওইখানে প্রস্তুতিটা অনেকটাই আগায় যায়। নতুন করে সেটাকে পরীক্ষার আগ দিয়ে আমি মনে করি এগুলোর জন্য আসলে আবার নতুন করে প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি একটা পেইনফুল হয়। তো আশা করি আপনারা যারা আছেন আপনাদের জন্য শুভকামনা থাকলো। আজ থেকে 6 মাস আগে আপনারা যেখানে বসেছিলেন ওই জায়গায় আমিও ছিলাম, আলহামদুলিল্লাহ 6 মাস পরে ঠিক ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে এসে বসার তৌফিক দিয়েছে। আমি ইনশাল্লাহ আশা করব আগামী জানুয়ারিতেও আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের মধ্যে থেকেও অনেকে এই চেয়ারটাতে এসে বসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই আসলে খুবই অসাধারণ ভাবে বলেছেন যে আমাদের মেইন যে ফলটা আমরা কিন্তু সবই করি সবই পারি, এমন একজন ট্রেনি পাওয়া যাবে না যে কখনো এনজি করেনি, যে ক্যাথেটার করে নাই। এগুলো তো ইন্টার্নরাও আমরা অত্যন্ত মানে ভালোভাবে করতে পারে, কিন্তু আসলে আমাদের এই যে প্রপার মেথড ফলো না করা এবং ওয়ে না ফলো করা, টেকনিক গুলো না জানা অ্যাপ্রোপ্রিয়েটলি, এই জন্য দেখা যায় যে আমরা আসলে পরীক্ষার আগে আমাদের বিষয়গুলো নতুন করে শিখতে হয়। তো আসলে এই জন্যই আসলে আমাদের গাইডলাইনের প্রয়োজন, এই জন্যই কোচিং এর প্রয়োজন। আসলে তাছাড়া কিন্তু আমরা সবই পারি সবই জানি। তো যাই হোক, দু একটা বিষয় আমি আর কি বলতে চাই, তার আগে একটু আমাদের নতুন যোগ দিয়েছেন আমাদের সাথে, তাদের সাথে একটু পরিচিত হতে চাই। আহ ডাক্তার জারিন তাসনিম আলী আপু, আপনি কি আছেন? ডাক্তার তুষার ভাইয়া, ডাক্তার কে এন হোসাইন, হয়তো ওনারা আমাদের সঙ্গে এই মুহূর্তে নাই। তো যাই হোক, দু একটা কথা আমার যোগ করার ছিল আর কি। ভাইয়ারা আপুরা সবকিছুই মোটামুটি বলেছেন। তো এই পর্যায়ে যেটা বলতে চাই যে সেটা হচ্ছে, এক নাম্বার, একটা অভয় দিতে চাই যারা আবার পেরিফেরিতে আছেন, আবার অভয় দিতে চাই যে আমাদের কিন্তু অনলাইনে ক্লাসের ব্যবস্থা থাকবে, আপনারা ক্লাস করতে পারবেন, এবং অনলাইনে পরীক্ষার ব্যবস্থা থাকবে। অনলাইনে পরীক্ষাটা কি হবে?
আপনাদেরকে প্রশ্নপত্র সেন্ড করা হবে অনলাইনে। আপনারা প্রশ্ন দেখে খাতায় উত্তর লিখবেন এবং সেটা মেইল করে জেনেসিসকে পাঠিয়ে দিবেন। আমরা এখানে সেই খাতাটা প্রিন্ট করে খাতা দেখে আপনাদের রেজাল্ট প্রকাশ করব। ঠিক আছে? কাজেই আসলে আপনারা দূরে থাকার কারণে যে জেনেসিসের কোনো সেবা থেকে বঞ্চিত হবেন এরকম ভাবার কোনোই কারণ নাই। আপনারা একদম যথার্থভাবেই পরীক্ষাগুলো দিতে পারবেন এবং আপনাদের রেজাল্টগুলো মূল্যায়ন করা হবে। কাজে ঢাকায় থাকা এবং বাইরে থাকার মধ্যে খুব বেশি আসলে পার্থক্য নাই এখানে। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে আমাদের অসপি প্রিপারেশন। আমাদের তো মেইনলি লেকচারগুলো হবে, লেকচারের মধ্যে আমরা অসপি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখা যাবে যে পুরো অসপির টপিকগুলোই সবগুলোই আমাদের আমাদের এই ব্যাচের মধ্যেই ডিসকাশন হয়ে যাবে। অসপি এবং অসকি আমাদের এই ব্যাচের মধ্যেই ডিসকাশন হয়ে যাবে এবং এর মধ্যে আলাদা অসপি অসকি ক্লাসও থাকবে। কিন্তু যেটা বাদ পড়বে সেটা হচ্ছে হ্যান্ডস অন, যেটা আর কি মানে হাতে কলমে শেখা। এখন ধরেন একটা হার্নিয়া এক্সামিনেশন, আমি মুখে যতই বলি, আপনি যদি হাতে এক্সামিন না করেন, আপনি যদি একটা লাম্প এক্সামিনেশন হাতে না করেন, তাহলে আসলে কিন্তু ওই অনলাইন থেকে আসলে খুব বেশি সুবিধা পাওয়া যাবে না। তো এই হ্যান্ডস অন ট্রেনিংটা কিন্তু আসলে এই অনলাইনে দেওয়া ডিফিকাল্ট। এই জন্য হয়তো আমরা করে থাকি প্রতিবারই, যেটা আমরা রিটার্নের পরে যে লিমিটেড টাইমটা থাকে 7 দিন বা 10 দিন, সেই সময় আমরা একটা হ্যান্ডস অন ব্যাচ খুলি, যাতে আবার আমরা আমরা তো থিওরিগুলো পড়েছি, অসপি অস্কি থিওরিগুলো পড়েছি, সেগুলো যেন হাতে কলমে প্রয়োগ করতে পারি, সেটার জন্য একটা ব্যাচ খোলা হয়। এবং সেখানে আমাদের যে মক যে পরীক্ষাটা হয়, ভাইরা বলেছিলেন যে অসপি এবং অস্কির আগে যে মক পরীক্ষাটা হয়, যেটা মোটামুটি একদম বিসিবিএস এর সমমানের বলতে চাবো আমি, যে একদম ইকুইভ্যালেন্ট একটা পরীক্ষা হয় এখানে, সেই পরীক্ষাটা কিন্তু সেই ব্যাচের আন্ডারই নেওয়া হয়। তো সেখানে আপনারা 50% ডিসকাউন্ট পাবেন। সেটার খুব বেশি কোর্স ফিও, হ্যাঁ, যারা এই ব্যাচে থাকবেন আর কি, রেগুলার ব্যাচে যারা থাকবেন, লং ব্যাচে যারা থাকবেন, তারা সেই অস্কি ব্যাচে 50% ডিসকাউন্ট থাকবে। এবং খুব বেশি না, তো কত 3-4 হাজার টাকা মনে হয় ওটার কোর্স ফি আর কি। কাজে ওটা নিয়ে খুব বেশি হেডেক নাই। জাস্ট আমি আগে থেকে ইনফর্ম করে রাখতে চাই যে এই ধরনের একটা ব্যাচ পরবর্তীতে খোলা হবে রিটার্নের পরীক্ষার পরে, যেখানে আমরা হাতে কলমে অস্পি এবং অস্কি গুলো ঢাকায় এসে প্র্যাকটিস করব। এটাই। তো এ পর্যায়ে আমি ডাক্তার তুরাব ভাইকে যুক্ত হয়েছেন। তুরাব ভাইয়া, তুরাব ভাইয়া আছেন কি? ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? তুরাব ভাইয়া? আমার কথা হচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। ও আচ্ছা, তো আমি আছি। তো ভাইয়া একটু সময় দেন আমাদের নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। তোমাদের সবার কথা আচ্ছা, কি শেষ? হ্যাঁ, মোটামুটি শেষ আর কি। তো এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের অত্যন্ত জনপ্রিয় মেন্টর, আমাদের ডাক্তার আল তুরাব ভাইয়া। ভাইয়া কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ভাইয়া ইতিপূর্বে এমসিপিএস পাশ করেছেন এবং আমাদের জেনেসিস মিড টার্মের সবচেয়ে সিনিয়র মেন্টর, মোস্ট সিনিয়র মেন্টর। ভাইয়াকে অনুরোধ করছি আসলে এম মিড টার্মের প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত তার একটা ওভারঅল গাইডলাইন দেওয়ার জন্য। ডাক্তার তুরাব ভাইয়া। আহ ধন্যবাদ আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন জেনেসিস মিড টার্ম সার্জারির সবচেয়ে জনপ্রিয় মেন্টরবৃন্দ এবং আপকামিং জুলাই 26 ব্যাচের যারা ডক্টর আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আসলে আপনারা প্রিপারেশন কিভাবে নেবেন এবং বাকি 6 মাস কিভাবে পড়বেন, আহ সেটা টপ টু বটম গাইডলাইন কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। শুরুতেই যে অভিজ্ঞতাটি শেয়ার করব তা হচ্ছে, আম, অনেকেই আমাদের মিড টার্ম সার্জারি ব্যাচে ভর্তি হয়, বাট যেটা হয় আর কি, আমরা বেশ করে আমাদের তো প্রচুর হেক্টিক ট্রেনিং, যে আমাদের এডমিশন প্লাস পোস্ট এডমিশন, উটি আর উটি, বিভিন্ন কারণে কিন্তু আমাদের পড়াশোনার সুযোগটা তেমন হয়ে ওঠে না, যেটা শাহরিয়ার ভাই বলেন, যেটা আসলে একটি বাস্তবতা। তো দেখা যায় শেষ পর্যন্ত কিন্তু অনেকে পরীক্ষা দিতে পারেন না, বা দিলেও অনেকটা আনপ্রিপেয়ার্ড ভাবে পরীক্ষা দেন। তো
দিন শেষে যেটা হয়, যেমন আমরা যেটা আগে থেকে প্রেডিকশন করতাম যে যখন আমাদের এক্সামিনের সংখ্যা বাড়বে তখন কিন্তু স্বাভাবিকভাবেই ফেলের রেটটা বাড়বে। যেমন আমরা যখন শুরুতে পরীক্ষা দিতাম মনে হয় 5 6 7 সেশন পর্যন্ত কিন্তু অলমোস্ট জিরো ফেল ছিল, অর্থাৎ রিটেনে পাশ করা মানেই অস্কি পাস। বিষয়টা এমন না যে আমরা কেউ না পেরে পাশ করে আসছি বা আমরা পড়াশোনা না করে পাশ করছি, এটা কোনোভাবে এরকম না। আমরা পড়াশোনা করতাম, বাট তখন হয়তো এক্সাম সিস্টেম সহজ ছিল বা আমরা ক্যান্ডিডেট কম ছিল, যে কোনো কারণে হোক তখন কিন্তু পাস রেটটা ভালো ছিল। আর এখন যেটা আমার হচ্ছে যে আমাদের ট্রেডি সংখ্যা বেশি, এক্সামিনি সংখ্যা বেশি, এবং কিন্তু ফেলের রেট কিন্তু দিন দিন আরো বাড়বে। সেক্ষেত্রে আহ সবচেয়ে ভালো যেটা হয় যে আপনি 6টা মাস অন্য সবকিছু বাদ দিয়ে, ট্রেনিং তো আর বাদ দেওয়া যাবে না, ট্রেনিং এ যতটুকু সময় লাগে ততটুকু সময় দিবেন। পাশাপাশি কিন্তু আপনাকে পড়তে হবে, এবং পড়াটা হচ্ছে যে আমাদের ক্লাসটা যদি ফলো করেন সেটা আপনাদের জন্য বেস্ট একটা ওয়ে হবে আপনার প্রিপারেশনের। আমরা যারা এই লেভেলে আছি, আমাদের প্রিপারেশনের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা হয় কেউ সিএ অথবা রেজিস্ট্রার, আইএমও কিংবা ট্রেনি, দীর্ঘদিন ধরে আমরা সার্জিক্যাল ফিল্ডে আছি। আমাদের আলহামদুলিল্লাহ নলেজ অনেক ভালো। আহ, এটা সত্যি কথা। কখনো কখনো আসলে আমরা কিন্তু আমাদের সিনিয়র স্যার বা কনসালটেন্টদের লেভেলও চিন্তা করতে পারি। তো এই যে ঠিক এই কনফিডেন্সের কারণে দেখা যায় আমরা যখন ক্লাস নেই, আমরা তো একটা ফর্মেটিভ ওয়েতে ক্লাস নেই, মানে হচ্ছে আপনার টোটাল প্রিপারেশনের জন্য, এজ লাইক আমরা হয়তো জেনিটরি বা জিআইটি যাইনি, সেই ক্লাসের অনেকগুলো টপিকস আপনার কাছে খুব পরিচিত মনে হবে, খুবই বোরিং মনে হবে, যে মনে হতে পারে যে এত ডিটেলস কি পড়াচ্ছে, ঠিক আছে। কিন্তু দিন শেষে আপনি যদি যে কোনো একটা দুইটা ক্লাস দেখে ডিমোটিভেটেড হয়ে যান, বা আপনার কাছে মনে হয় যে এই সবকিছু তো আমি পারি, তাহলে কেন ক্লাসটা করব, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পিছিয়ে যাবেন। তা আমরা এই লেভেলে যে আমরা সার্ভিসটা প্রোভাইড করি, এটা শুধুমাত্র যে আপনি আমাদের ক্লাস থেকে অনেক কিছু শিখে এবং এই শিখার মাধ্যমে পাশ করে যাবেন বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে আমরা সেই বিষয়গুলাই পড়াই বা সেই বিষয়গুলো আমরা হাইলাইট করি, যে বিষয়টা আপনার মিড টার্ম প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে। বা আমরা ধরেই নিই যে আপনারা সার্জারির বিশাল একটা নলেজ আপনাদের আছে, ইভেন আপনারা যদি একাও প্রিপারেশন নেন হয়তো অনেকেই পাশ করে যাবেন, বা আপনাদের সেই ক্যাপাবিলিটি আছে। আমরা সেই ক্যাপাবিলিটাকে জাস্ট ইনক্রিজ করতে চাই, সেই ক্যাপাবিলিটিটাকে আমরা শিওর একটা সাকসেসে কনভার্ট করতে চাই, জাস্ট এতটুকুই। সেক্ষেত্রে আপনাদেরও আমাদেরকে কোঅপারেট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা আমাদের ক্লাস সিস্টেমটা টোটালি একটা হাইব্রিড সিস্টেম, লাইক আমরা একই সাথে অনলাইন এবং অফলাইন ক্লাস হয়। অর্থাৎ আমি যে ক্লাসটা নিব সেটা আপনি সরাসরি সেন্টারে থেকে সরাসরি আপনি আমার ক্লাসে পার্টিসিপেট করতে পারবেন। আবার অনলাইনে, এখন যেরকম অনলাইনে আমি কথা বলছি, যখন আমি ক্লাস নেব তখন তো অবশ্যই আমাকে সেন্টারে প্রেজেন্ট থাকতে হবে। তো এরকম আপনি কিন্তু অনলাইনে যারা থাকবে তারাও কিন্তু ক্লাসটা করতে পারবে। এবং এই বাস্তবতাটা আমরা বুঝি যে আপনি চাইলে প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না, কিন্তু এটাও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা যেহেতু আমাদের উইকলি ক্লাসগুলা একদম ফিক্সড, আমরা ওই ডেতে ওই টাইমে নিব। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলেই ওই আমাদের সপ্তাহের ওই দিনটা ফ্রি থাকা পসিবল। যত ব্যস্ত থাকুক সপ্তাহে একটা নির্দিষ্ট সময় ফ্রি থাকা যায়, এটা হচ্ছে প্রথম কথা। যদি অফলাইনে পসিবল না হয় তাহলে অন্তত অনলাইনে আপনারা অ্যাটেন্ড করবেন। আর আর কখনোই কখনোই আপনারা হচ্ছে যে ক্লাস মিস দিবেন না, কখনোই ক্লাস মিস দিবেন না। ক্লাস যদি মিসও দেন, এই ক্লাসটা তো আমাদের রেকর্ডেড থাকবে। যেহেতু রেকর্ডেড থাকবে আপনারা ক্লাসটা করে নিবেন। অন্তত যদি ক্লাস খুবই পরিচিত মনে হয় বা আপনি ওই ক্লাসের টপিকস গুলো খুব ভালো পারেন, অন্তত আপনি স্পিড বাড়ে, অথবা বেসিক্যালি আমরা আসলে কি হাইলাইট করতে চাচ্ছি, কি পড়াতে চাচ্ছি, সেই বিষয়টা আপনার জানা প্রয়োজন। আরেকটা বিষয় আমি সবসময় বলি, বা আগের ব্যাচ গুলো তো বলতাম যে এক্সামটা অন্তত সেন্টারে দিবেন, অন্তত যারা ঢাকায় আছেন। কিন্তু যারা ঢাকায় নাই তাদের তো আসলে পসিবল না। তাহলে আমাদের যে আপনাদের জন্য যে ফেসিলিটি আমরা প্রোভাইড করি, যে আপনি এক্সামটা হচ্ছে হয়তো কোনো রিমোট সেন্টার থেকে বা আপনার বাসা থেকেই দিবেন, কিন্তু সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট টাইম মেনটেন করে
এক্সামটা দিয়ে আমাদেরকে ছবি পাঠাবেন। আমরা আহ, আন্তরিকতার সাথে চেষ্টা করব যে আপনাদের রেজাল্টটা দিয়ে দিতে। তো আসলে এই 6 মাস ধৈর্য ধরে যখন প্রিপারেশন নেবেন দেখবেন যে আপনার উম, অধিকাংশ টপিকস আপনি পারছেন। আরেকটা বিষয়, আমরা মিড টার্ম দেখবেন এমন একটা গ্রুপ অফ পিপল পরীক্ষা দিবে যাদের হয়তো ম্যাক্সিমামই জেনারেল সার্জারির বাইরের বিভিন্ন সাবজেক্ট হতে পারে, অর্থোপেডিক্স, নিউরো সার্জারি বা আহ, অন্য কোনো কোলোরেক্টাল সার্জারি ইত্যাদি ইত্যাদি। তো যে যে সাবজেক্টই হন, আমাদের কিন্তু যেই মিড টার্ম সার্জারি সিলেবাস কিন্তু 40% অলমোস্ট বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি। এছাড়াও আমাদের এবডোমিনাল যে ডিজিজ গুলো আছে, প্লাস ইউরিনারি, হেড নেক, সব সিস্টেমে কিন্তু আপনার এই কিছু না কিছু নলেজ লাগবে। হয়তো কোনো কোনো টপিকস থেকে একদমই হয়তো এসিকিউ আসে না, কিন্তু এসবিএ কিন্তু আসে। তো সেই অনুযায়ী হয়তো আপনাকে একটা হোলিস্টিক একটা প্রিপারেশন নিতে হবে। আপনারা যদি আমাদের টোটাল জার্নিতে আমাদের সাথে থাকেন, তাহলে যে আপনারা একটা হচ্ছে সময় ব্যয় করলেন, সময় ব্যয় করে আমাদের সাথে থাকলেন, প্লাস আপনার অর্থ ব্যয় করলেন, সেই সময় এবং অর্থ ব্যয়ের সর্বোচ্চ বেনিফিটটা আপনারা পাবেন যদি আমাদের প্রতিটা সার্ভিসে আপনারা অ্যাক্টিভলি অংশগ্রহণ করেন। আর হোয়াটসঅ্যাপ যে গ্রুপ থাকবে, সেই গ্রুপে কিন্তু আপনি আপনার ওপিনিয়ন জানাতে পারবেন। তবে একটা বিষয় রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের যে কোনো কমপ্লেন থাকে, লাইক আমরা যেহেতু একটা লং টাইম একটা ফ্যামিলির মতো থাকবো, আপনাদের বিভিন্ন ধরনের কমপ্লেন থাকতেই পারে। তো কিছু কিছু কমপ্লেন আছে যে আপনি পার্সোনালি আমাদের অফিস ম্যানেজমেন্টকে জানালে আমরা এটা খুব দ্রুত আমরা হয়তো সলভ করে দিতে পারবো। অথবা কিছু কিছু কমপ্লেন থাকতে পারে যে আমাদের যারা এখানে কোঅর্ডিনেটর লেভেলে যারা মেন্টর আছেন তাদেরকে জানালেও আমরা সলভ করে দিতে পারবো। আর যেগুলো হচ্ছে একদম সামগ্রিক বিষয়, সেটা হয়তো গ্রুপে শেয়ার করবেন। তো গ্রুপে শেয়ার না করে আপনি যদি পার্সোনালি জানান, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব দ্রুত এবং সুইফট একটা সার্ভিস পাবেন। এখানে আমরা যারাই আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে মেন্টর হিসেবে আছি, তারা কিন্তু সবাই ওপেন মাইন্ডেড। আপনারা চাইলে সবার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারবেন। আমরা আমাদের লেভেল থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। তো আসলে আমি এক্সাম রিলেটেড বা পড়াশোনা রিলেটেড কোনো এক্সট্রা কিছুই বললাম না। এর মূল কারণ কিন্তু আসলে যা বলা হয়েছে তা মোর দেন সাফিসিয়েন্ট, এবং আপনারা সবাই এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমার বক্তব্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তুরাব ভাই। আহ ভাই আসলে অত্যন্ত চমৎকার ভাবে একটা সুন্দর গাইডলাইন দিয়েছেন ওভারঅল। তো এই পর্যায়ে আসলে আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে উপস্থিত হয়ে গিয়েছি আমরা। আমাদের দু একজন ভাই আপুর সঙ্গে আসলে এখনো আমরা কথা বলতে পারিনি। ডাক্তার নাহিদা আপু আছেন কি? ডাক্তার তুষার ভাই, ডাক্তার জারিন তাসনিম আপু। তো ভাই আপুরা ভাই হয়তো আসসালামু নাই। আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তা আপু কোথায় আছেন? কোথায় কর্মরত আছেন? কোন স্পেশালিটি? আর কবে আমি পরীক্ষা দিবেন? ভাই রংপুর মেডিকেল কলেজে আছি ভাইয়া বর্তমানে। আমি কোলোরেক্টাল সার্জারিতে, আর পরীক্ষা দেব জানুয়ারিতে। আচ্ছা আচ্ছা। তুষার ভাই, জারিন তাসনিম আপু। আচ্ছা। তো ভাই আপুর হয়তো নাই। তো সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কোনো ভাই আপুর কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আমাদের করতে পারেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। জি। ভাইয়া ওই যে জেনেসিসের যে বইটার নাম বললেন, ওটা কি জেনেসিস সেন্টারে পাওয়া যাবে নাকি বাইরেও কোথাও পাওয়া যাবে? এটা ইবই ঘরে পাওয়া যাবে। ইবই ঘরে পাওয়া যাবে, আর সাথে জেনেসিস সেন্টারে পাওয়া যাবে। সেন্টার পাওয়া যাবে। রাইট। আ- আর অনলাইনে পাওয়া ভাইয়া যাবে, অনলাইনে পাওয়া যাবে। আচ্ছা। আর আপু যে বললেন যে বেইলি লাভের তো কোনো লেকচার শিট হবে না, কিন্তু ওই যে শর্ট কেস যেগুলা বা ক্লিনিক্যাল এগুলার কি কোনো লেকচার শিট প্রোভাইড করা হবে? আচ্ছা, অস্কিতে শর্ট কেসের কিছু অংশ আসে, সেটার জন্য আমরা ডিসি পলের শর্ট কেস যে বইটা আছে, ডিসি পল স্যারের, সেই বইটা রিকমেন্ড করি আর কি। তো এটা পুরোটা পড়ার প্রয়োজন নয়, আমরা যেটুকু পড়তে হবে সে বিষয়ে ডিসকাস করব, খুব বেশি প্রয়োজন হবে না। যেটুকু পড়তে হবে আমরা বলে দিব। ডিসি পল স্যারের শর্ট কেস বইটা পড়তে হবে। আচ্ছা, মানে কোনো লেকচার শিটের মানে কোনো কালেক্ট করার কোনো বিষয় নাই, মানে যেহেতু আমি না, আমরা পেরিফেরিতে কোনো থাকি। লেকচার শিট প্রোভাইড করছি না, আমরা একদম মেইন বই থেকে পড়বো, মেইন বই থেকেই পড়াবো। কারণ আসলে মিড টার্ম পরীক্ষাটা জাস্ট আমাদের বেজ হিসেবে কাজ করবে আমাদের পরবর্তী পরীক্ষাগুলোর জন্য। তো এখানে লেকচার শিট পড়লে আসলে আমরা আমাদের মেইন বই পড়ার যে সুযোগটা সেটা নষ্ট করব। জি ভাইয়া, থ্যাংক ইউ। আর কারো প্রশ্ন আছে ভাইয়া পুরা?
আচ্ছা, যদি কারোর প্রশ্ন না থাকে তাহলে আমরা সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শেষ করতে চাচ্ছি আজকের প্রোগ্রাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।